বাংলাদেশের খবরে নজর রাখা যাক, কারণ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দারুণ এক দাবি করছেন। বলছেন ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিল করতে চাইছে বাংলাদেশ। আর এ নিয়ে আলোচনায় ফেব্রুয়ারিতে ভারতে আসছে বাংলাদেশের প্রতিনিধি দল। বাংলাদেশে ভারত বিদ্বেষ, ভুরি ভুরি ঘটনায় এই বিদ্বেষ প্রকাশ্যে। এবার বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তি বাতিল করতে। যত ধরনের চুক্তি আছে, সামরিক বেসামরিক, সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা, জনগণের কাছে প্রকাশ করা, এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, জনগণের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল। এই একই সুর বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার। এক ধাপ এগিয়ে তাঁর দাবি, ভারত বাংলাদেশ বিভিন্ন চুক্তি বাতিল করতে নাকি আগামী মাসেই এপারে আসছে ওপারের প্রতিনিধি দল। হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো তাদের হাই কমিশনারকে ডাকে আজকে কি কালকে হয়তো বলতেও পারে। একটা ভিজিট আছে, মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে, অলরেডি একটা চিঠি দিব, যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায়। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, SF, GB, have been in communication, cooperative approach to combating crime. নিউজ 18 বাংলা। সীমান্তে উস্কানির পর এবার হুমকি, কাঁটাতার নিয়ে সরাসরি হুমকি ইউনূস সরকারের। কাঁটাতার বসাতে দেওয়া হবে না, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার আজব দাবি। কয়েকদিন ধরে সীমান্তে উস্কানি, বাংলাদেশের একাধিক সীমান্তে কাঁটাতারে বাধা। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার খানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে 885। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ ইন্ডিয়ার করা উচিত হয় না, তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাপাই নবাবগঞ্জে একটা 3 বিঘা করিডোরের ওখানে, নওগাঁয় একটা, পত্নীতলার ওখানে একটা আছে, আর লালমনিরহাটে। তো আমাদের বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে, এই কাজগুলি তো আমরা করতে দিব না। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, SF, GB, have been in communication that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. আর এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন থামার কোনো নাম নেই। এবার ময়মনসিংহে প্রাক্তন অধ্যাপক খুন, আর চট্টগ্রামে সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে বলে অভিযোগ। অস্থির বাংলাদেশে আবারও টার্গেট সংখ্যালঘু, এবার খুন প্রাক্তন অধ্যাপক। নিহত 71 বছরের দিলীপ কুমার রায় ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা। নেত্রকোনা আবু আবাজ কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রাক্তন অধ্যাপক। শুক্রবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বাড়ির খাটের নিচে তাঁর দেহ পড়েছিল, মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। পরিবারের দাবি, খুন করেছে কট্টরপন্থীরা। চট্টগ্রামের টার্গেট স্কুল শিক্ষক, সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকের নাম চন্দন মহাজন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজায় স্কুল পরিচালন সমিতি। শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে তার পড়ুয়াদেরই উস্কে দেওয়া হয়। পরিস্থিতির চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। চাকরি হারিয়ে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক চন্দন মহাজন। নিউজ 18 বাংলা। ভেড়ি দখলকে কেন্দ্র করে বোমাবাজি, দেগঙ্গার জুয়ারিয়ায় হাতাহাতি, বোমাবাজি। দেখুন অবস্থা। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। জিয়াউল, কি হয়েছিল?
দেখো, দেওঘর চাপাতলা গ্রাম পঞ্চায়েত জুয়ারি এলাকায়, সেখানে এলাকার মেছোবাড়ি কার দখলে থাকবে তা নিয়ে মূলত একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নির্দল সমর্থিতদের মধ্যে গন্ডগোল। শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে কর্মীদেরকে নিয়ে এবং যারা মেছোবাড়ির মালিক তাদেরকে নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় এই অর্থাৎ নির্দল সমর্থকরা তারা সেখানে গিয়ে বোমাবাজি করে এমনটাই অভিযোগ। ফলে এই ঘটনায় এখনো পর্যন্ত একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে দেওঘর থানার পুলিশ গেছেন। ফলে যেভাবে দিনের পর দিন এই এলাকা দখলকে কেন্দ্র করে শুধুমাত্র নির্দলের সঙ্গে শাসক দলের গন্ডগোল, ফলে এই নিয়ে যথেষ্ট উত্তেজনা ছাড়া দেওঘর চাপাতলা গ্রাম পঞ্চায়েতের জুয়ারি এলাকায়। ধন্যবাদ। সরকারি জমি দখল করে বাড়ি, দোকান, মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে পিডব্লিউডি জমি দখল, ইটভাটার কয়েকশো একর জমি দখল করে বস্তি। কিভাবে? সমীর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন। সমীর, প্রশাসন নিষ্ক্রিয়, প্রশাসন কি দেখছেই না? দেখো, এই যে প্রশাসন যে বলছো যে প্রশাসন ওখানে নেই, প্রশাসন আছে, সবই আছে, কিন্তু এই যে এখানে তৃণমূলের যুব এবং মাদার যারা আছে তারাই এই বস্তির মধ্যে যুক্ত আছে, যারা এই জমি, যে সরকারি জমি, ইটভাটার জমি এবং যে পিডব্লিউডির রাস্তা, তার উপরে জমি করে বাড়ি ঘর করে নিয়েছে এবং তার মধ্যে পার্টি অফিস করে নিয়েছে। একাধিক 100 একর জমি, 300 একর জমির মধ্যে 100 একর জমি পুরো দখল হয়ে গেছে সরকারি। মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও কিন্তু আরো জমি ওখানে দখল হচ্ছে, এখন মাঠ দখল হচ্ছে এবং খেলার মাঠ দখল হচ্ছে, এরকম সব দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ধন্যবাদ। এখানকার 300 একরের মধ্যে 200-300 একর তো এমনি পড়ে আছে, এখানকার নেতারা দখল করে নিয়েছে। প্লাস এখানে যেসব মানে গরিব বস্তিতে এদের তো কোনো অসুবিধা নেই, এদের তো অসুবিধা, প্লাস এখানকার নেতারাও সব খাচ্ছে, এখানে কাজও মোটামুটি ভালো করে করছে না। নামটা কি করে বলবো দাদা? নাম বললে তো মার খেতে হবে, নাম তো বলা যাবে না। সরকারি জমি আর পিডব্লিউর জমি যে এখানকার সব দখল করে বিক্রি করছে, তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওখানে আর কি করতে পারে? তা আমরা সাধারণ মানুষ কি করে বলবো? আমাদের কোনো কথা শুনবে কি? এটা তো ওপরের বড় বড় লিডারশিপদের কাজ না। ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে, যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকে 4টা করে বাঁশ তুলে 1টা করে ত্রিপল ঢেকে দিচ্ছে। যদি ইমিডিয়েট ওইখানে হয়, ব্রিক ফিল্ডগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু ওই দিন 4টে করে বাঁশ প্রতিদিন তো ওখানে পাহারা দেওয়া, বিস্তীর্ণ অঞ্চল ওখানে। আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না, আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স দিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। উৎসবের মঞ্চে একের পর এক গান, সবকটি গানই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। কসবায় একই মঞ্চে শোনা গেল মুখ্যমন্ত্রীর লেখা 32টি গান। রবিবার প্রথমবার। আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে, আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ পলে পলে, মৃন্ময়ী তুমি মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গান, তাঁর লেখা একের পর এক গান গাইলেন শিল্পীরা। শীতের রাত, কসবার রাজডাঙ্গা জমজমাট, পিঠেপুলি উৎসব। রবিবার এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা 32টি গান গাওয়া হয়। আজ দেখাবে নতুন পথ, শোষিত যারা বঞ্চিত, শোষিত যারা বঞ্চিত। আলাদা অনুভূতি, আনন্দের অনুভূতি এবং তার সঙ্গে একটু ভয় করে, কারণ গানগুলো খুব শক্ত গান, খুব ভালো কম্পোজিশন, তার জন্য তো একটা আলাদা প্রস্তুতি দরকার। যে কোনো কম্পোজিশন গাইতে গেলেই যার কম্পোজিশন তার গান তার মতন করে গাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ তিনি একরকম ভাবনা থেকে কম্পোজিশন করেন, সেই ভাবনাটায় পৌঁছানোটা একটা ডিফিকাল্ট জায়গা। তো সেখান থেকে যদি মুখ্যমন্ত্রীর গান আমাদের ভালো লাগে, তো সেটাই আমাদের কাছে পাওয়া। একের পর এক শিল্পীর গলায় মমতার গান। সব দূর যোগ যাবে কেটে, প্রথম ওনার
যে প্রায় 200 গান ওনার কম্পোজিশন হয়েছে, অন্তত পোস্ট 2011 আমার যা জানা। তার থেকে কিছু সিলেক্টেড গান আমরা করছি। রাধা রয়েছে, মনোমা রয়েছে, তৃষা রয়েছে, ঐতিহ্য রয়েছে, চন্দ্রিকা রয়েছে, আমি রয়েছি, অরিত্র রয়েছে। খুব প্রশাসকের সঙ্গে উনি যদি মুখ্যমন্ত্রী নাও হতেন, একজন সুরকার গীতিকার হিসেবেও she could have been remembered। একসঙ্গে এতগুলো শিল্পীকে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর গান করার পরিকল্পনা এটা আমরা করলাম রাজডাঙ্গা পিঠেপুলির মাঠে, এবং আমাদের প্রথম দিন আজকে এই 5 দিনের যে উৎসব তার প্রথম দিনটা আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর জন্য এটা করেছি। একই মঞ্চে শোনা গেল মুখ্যমন্ত্রীর লেখা 32টি গান। রবিবার প্রথমবার। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।